আমাদের নারায়ণগঞ্জের দেওভোগে লক্ষ্মীনারায়ণ মন্দিরে উঠানে আমি শীত ফেললাম। চরিত্রগুলোর মধ্যে ছিল লোকনাথ, আমি আগেও বলেছি লোকনাথ, জানকীনাথ, তৈলাঙ্গ স্বামী, রাজেন্দ্র নারায়ণ এরা। আমার প্রধান ডিউপি ছিলেন এম মোর্শেদ আর প্রধান সহকারী ছিল রায়হান। রায়হান আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোক, জিপিএ কাজ করে, তাকে নিয়ে নিলাম। আর লোকনাথ ব্রহ্মচারীর চরিত্রটি করছিল ঢাকার রায়ের বাজারের একটা ছেলে, নাম হচ্ছে মিজানুর রহমান। দেখতে হুবহু লোকনাথ ব্রহ্মচারীর মতো, 6.5 ফুট হাইট, পাতলা করণ, নাক মুখ ডুপ্লিকেট লোকনাথ ব্রহ্মচারী। যখন গেটআপ পরে শুটিংয়ে গেলাম সবাই দেখে অবাক, যেহেতু সত্যি সত্যি লোকনাথ ব্রহ্মচারী। যবে থেকে আমি অনিল মুখার্জির সাথে কথা বলে এসেছি যে লোকনাথ ব্রহ্মচারীর ছবি বানাবো, তিনি রাজি হলেন, তবে থেকেই আমি এই লোকনাথ ব্রহ্মচারীর চরিত্রের জন্য আর্টিস্ট খুঁজে যাচ্ছি। অনেক খোঁজাখুঁজি করেছি ইন্ডাস্ট্রিতে, কিন্তু হুবহু ওনার মতো দেখতে পাইনি। একজন ছিল, তিনি সংবাদ পাঠক রাজেন্দ্র মজুমদার, কিন্তু তিনি অত্যন্ত ব্যস্ত লোক। একে তো অভিনয় করেন, অন্যদিকে প্রতিদিন সন্ধ্যায় সংবাদ পাঠ করেন, ওটা ছিল তার চাকরি। অতএব তিনি আউটডোরে যেতে পারবেন না বলে আমাকে জানিয়ে দিলেন, অতএব তাকে দিয়ে হবে না। পত্রিকায় বিজ্ঞাপন দিলাম, কিছুতেই পেলাম না, বাধ্য হয়ে ছেলেটিকে নিলাম, কাজ করলাম। যাই হোক, এবার লোকনাথের জীবনীতে আসা যাক। লোকনাথ ব্রহ্মচারীর জন্ম 18ই ভাদ্র 1137 বঙ্গাব্দে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন। পিতা রামনারায়ণ ঘোষাল, মাতা শ্রীমতী কমলা দেবী। জন্মস্থান পাড়ার নাম কচুয়া, গ্রামের নাম স্বরূপনগর, থানা দেগঙ্গা, জেলা উত্তর 24 পরগনা। তার পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন একজন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক। ওনার অনেক দিন থেকে ইচ্ছা তার একটা ছেলেকে তিনি ব্রহ্মচারী করবে, কিন্তু তার স্ত্রী কমলা দেবী কিছুতেই মানতে রাজি হলো না তার কোনো সন্তানকে ব্রহ্মচারী করতে। অবশেষে যখন তার চতুর্থ সন্তান লোকনাথ ব্রহ্মচারী জন্মালো, তখন কমলা দেবী রাজি হলেন তাকে ব্রহ্মচারী করার জন্য। এরপর রামনারায়ণ আচার্য ভগবান গাঙ্গুলিকে দায়িত্ব দিলেন লোকনাথকে তার শিষ্যরূপে নিয়ে তাকে যেন ব্রহ্মচারী করার সমস্ত পদ্ধতি ভার তিনি যেন নেন। ভগবান গাঙ্গুলি ছিলেন একজন গৃহী সন্ন্যাসী, ভীষণ পণ্ডিত। তার বাড়ি চৌরশিলা চাকলা নামে গ্রামে, মানে লোকনাথ ব্রহ্মচারীর বাড়ি আর তার বাড়ি পাশাপাশি, কাছাকাছি। তিনি দায়িত্ব নিলেন লোকনাথ ব্রহ্মচারীকে ব্রহ্মচারী হিসাবে গড়ে তোলার সকল দায়িত্বভার ভগবান গাঙ্গুলি নিলেন। লোকনাথের এই জন্মস্থান নিয়ে বিতর্কের মূল কারণ হচ্ছে ব্যবসা। যারা আজ বিভিন্ন জায়গায় লোকনাথের বিভিন্ন মিশনের বিভিন্ন কমিটির পদে আছেন বা কমিটিতে আছেন, তাদের কাজ হচ্ছে ব্যবসা করা। যেমন ওদের ব্যবসা থেকে ইনকাম ট্যাক্স মওকুফ, সেবার নামে বিভিন্ন সংগঠন থেকে ডোনেশন আদায়, লোকনাথের নামে রিস্ট করে তার ভাড়া, ঘর ভাড়া, এমনকি এখন প্রসাদ বিক্রিও চলছে। এটা আশাই করা যায় না। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম বারাদিয়া আশ্রমে যে কোনো উৎসবে যে প্রসাদ বিতরণ করা হতো,
তাতে কোনো রকম মূল্য দিতে হতো না, সম্পূর্ণ বিনামূল্যে। বাউরি আশ্রমে 2 রকম প্রসাদ বিতরণ করা হয়, দুপুরে বাল্যভোগ আর তারপরে 1টা থেকে 1:30টার দিকে খিচুড়ি প্রসাদ। কোনো প্রসাদেই পয়সা লাগতো না, কিন্তু বর্তমানে টোকেন কিনে টোকেন দিয়ে প্রসাদ নিতে হয়। এই যে বাল্যভোগ, এটা লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের কাছে ভীষণ প্রিয়, যেটি রান্না করা হয় একটি বিশেষ পদ্ধতিতে। গোবিন্দভোগের চাল, মুগ ডাল সিদ্ধ করা হয়, বেগুন আলু সিদ্ধ করা হয়, তারপর এগুলা একসাথে করে ঘি দিয়ে, সন্দেক লবণ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে তারপরে প্রসাদটা তৈরি করা হয়। আমার কাছে তো ভীষণ প্রিয় প্রসাদ। 1980 সাল থেকে এই পদ্ধতিটা চালু হয়েছে। টাকা দিয়ে টোকেন কিনে ডালি নেওয়া, বিভিন্ন রকমের ডালি হয় এদের কাছে, সে টাকার উপর নির্ভর করে কত টাকার ডালি আপনি নেবেন। অতএব এটা বলা চলে যে লোকনাথ ব্রহ্মচারী এখনো সব মন্দিরগুলির কাছে একটি ব্যবসায়িক পণ্য হয়ে দাঁড়িয়েছে। অথচ লোকনাথ ব্রহ্মচারী নিজেই চাইতেন না ওনাকে নিয়ে কোনো রকম ব্যবসা হোক। একটা ছবি পর্যন্ত উনি তুলতে দিতে চাইছিলেন না। তিনি বলতেন, আমাকে নিয়ে কোনো প্রচার করবি না, আমার প্রচারের দরকার নেই। তোরা আমাকে নিয়ে প্রচার করে আমাকে ভগবান বানিয়ে দিবি, তা হবে না। আমি ভগবান নই, আমি একজন মানুষ। জ্ঞানের দ্বারা আমি একটা সিদ্ধি লাভ করেছি, একটি জ্ঞানের সন্ধান পেয়েছি মাত্র। লোকনাথ ব্রহ্মচারীর বয়স যখন 87 কি 88, তখন আশুতোষ বলে ছোট ছিল, আশ্রমে যান। সে গিয়ে দেখে লোকনাথ ব্রহ্মচারী যোগাসনে বসে চোখ বুজে ধ্যান করছে। সামনে বসে একটি লোক চুপচাপ বাবার দিকে তাকিয়ে আছে। যেহেতু বাবা ধ্যানস্থ, তাই তিনি কিছু বলছেন না। আশুতোষ তাকিয়ে দেখলেন, সহসা বাবা চোখ খুললেন। খুলেই জিজ্ঞেস করলেন, কিরে নারায়ণ, কখন এলি? তখন রাজেন্দ্র নারায়ণ ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন, করে বললেন, বাবা আমি তোমার একটা ফটো তুলব। বাবা বললেন, না তা হবে না, আমার কোনো ফটো তোলার দরকার নেই। রামনারায়ণ তখন কাকুতি মিনতি করে বলল, বাবা একটা ফটো, আমি সেটা প্রচার করব না, কাউকেই দেখাবো না, আমি সেটা বাদ দিয়ে আমার ঠাকুরের সিংহাসনে বসিয়ে রাখবো। বলবো না তুই সেটা প্রচার করবি। অনেক কাকুতি মিনতি করে তিনি ছবিটি তুললেন। তিনি হচ্ছেন ভাওয়ালের রাজা রাজেন্দ্র নারায়ণ। যাই হোক, তিনি বাবাকে কথা দিলেন সে কাউকেই দেখাবে না, কাউকেই বলবেন এই ছবির ব্যাপারে। এটা আমি যদি আমার ছবির শুটিংয়ের আগে জানতাম, তাহলে আমি এই ছবিতে হাত দিতাম না। আর এই ছবিতে হাত না দিলে আমার অত বিপদ ঘটত না। তবে সেদিন যদি রাজেন্দ্র নারায়ণ লোকনাথ ব্রহ্মচারীর ছবিটা না তুলতেন, তবে আজ আন্দাজে লোকনাথ ব্রহ্মচারীর ছবি এঁকে তাকে পূজা করতে হতো। তাদের চতুর্থ সন্তান যখন জন্ম নিল, তখন স্বামীর ইচ্ছার কথা ভেবে কমলা দেবী রাজি হয়ে গেলেন। তাদের চতুর্থ পুত্র লোকনাথ ব্রহ্মচারীকে তারা ব্রহ্মচারী বানাবেন। এরপর পণ্ডিত রামনারায়ণ ভগবান গাঙ্গুলিকে ডেকে তার হাতে লোকনাথ ব্রহ্মচারীকে সঁপে দিলেন এবং বললেন, লোকনাথ ব্রহ্মচারীকে ব্রহ্মচার্য তৈরি করার জন্য সমস্ত ক্রিয়াকর্ম ভগবান গাঙ্গুলি যেন করেন। ভগবান গাঙ্গুলি সেই দায়িত্ব মাথায় পেতে নিলেন। তিনি
লোকনাথ ব্রহ্মচারীর ব্রহ্মচর্য পালনের জন্য সমস্ত ক্রিয়াকর্ম শুরু করলেন। সেই সাথে লোকনাথ ব্রহ্মচারীর এক বাল্যবন্ধু বেণীমাধব বন্দ্যোপাধ্যায় এসে ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব নিল। সেও ব্রহ্মচর্য পালনের জন্য লোকনাথের সঙ্গী হল। ভগবান গাঙ্গুলি দুজনকেই ব্রহ্মচর্য পালনের সমস্ত ক্রিয়াকর্ম করে তারপর ওদের নিয়ে বেরিয়ে গেল। ওদের নিয়ে ভগবান গাঙ্গুলি কালীঘাটে আসেন। কালীঘাট হচ্ছে সতীর 51 পীঠের এক অন্যতম পীঠ, মহাপীঠ। এই কালীঘাট নিয়ে আসেন। কালীঘাট তখন ঘন জঙ্গলে আবৃত ছিল। সেই জঙ্গলে এসে তারা ধ্যান করে। কিন্তু লোকনাথ ব্রহ্মচারী আর বেণীমাধব বলেন যে তাদের ভজন ধ্যান শিক্ষা দেওয়ার জন্য সাধন ভজন করতে হলে নির্জন স্থানের দরকার। তাই ভগবান গাঙ্গুলি ওদের নিয়ে কালীঘাটের এক নির্জন স্থানে চলে যায়। কিন্তু অ্যাকচুয়ালি সে নির্জন স্থানটি কোথায় সে ব্যাপারে তেমন জানা যায়নি। অজ্ঞাত নির্জনে বসে বালকদ্বয় অসম্ভব সংযমী ব্রত শুরু করলেন। তারপর সিদ্ধি লাভের জন্য ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে হিমালয়ে বরফে ঢাকা এক নির্জন পাহাড়ে গিয়ে পৌঁছান। সেখানে তারা 50 বছর সাধনা করেন। 50 বছর সাধনার পর লোকনাথ ব্রহ্মচারী সমাধির উচ্চ মার্গে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করেন। তখন তার বয়স ছিল 90 বছর। সিদ্ধি লাভের পর ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন। তারা স্থির করেন হেঁটে তারা মক্কায় যাবে। কাবুলে গিয়ে তারা এক মুসলমান সাধকের সন্ধান পান। তাদের সাথে সেই সাধকের দেখা হয়। সেই সাধকের নাম মোল্লা সাদি। তিনি কোরআন শরীফ নিয়ে বিশেষ পণ্ডিত। ওনার কাছে লোকনাথ ব্রহ্মচারী কোরআন শিখেন, কোরআন পাঠ করেন এবং বৈদিক ধর্ম, সনাতন ধর্ম নিয়ে আলোচনা করেন। তখন মোল্লা সাদির কাছে কোরআনের বৃত্তান্ত শুনে লোকনাথ ব্রহ্মচারী বলেন, দুটো ধর্মের মধ্যে বাহ্যিক কিছু পরিবর্তন থাকলেও আসলে দুটোই এক। কাবুলের পর তারা চলে আসেন মদিনায়। সেখানেও অনেক ধর্মীয় পণ্ডিত মুসলমানদের সাথে তাদের আলোচনা হয় কোরআন শরীফ নিয়ে, বেদ নিয়ে। সেখানে একজন আধ্যাত্মিক মুসলমান লোক ছিলেন, লোক বলা ঠিক হবে না, সাধক ছিলেন, যার নাম আব্দুল গফুর। তিনি সারাক্ষণ ধ্যানস্থ থাকতেন। লোকনাথ ব্রহ্মচারী তার দরগায় গিয়ে পৌঁছলে তার ধ্যান ভেঙে যায়। তিনি উঠে দাঁড়িয়ে লোকনাথ ব্রহ্মচারীকে আলিঙ্গন করেন। তারপর কোরআন, বেদ ইত্যাদি নিয়ে তাদের মধ্যেও আলোচনা হয়। তারপর তারা মক্কায় যায়। মক্কায় গিয়েও তারা বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সাথে কোরআন শরীফ, বেদ নিয়ে আলোচনা করে। তারপর তারা বারাণসী, কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন। কাশীধামে আসার পর তাদের সাথে সাক্ষাৎ হয় এক মহাগুরু তৈলঙ্গ স্বামীর সাথে। তৈলঙ্গ স্বামী কাশীধামেই থাকতেন। কাশীধামে তার একটা ছোট্ট অন্ন কুঠির ছিল, ওখানেই তিনি থাকতেন। ভগবান গাঙ্গুলি তখন বেণীমাধব আর লোকনাথ ব্রহ্মচারীকে তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে তিনি প্রস্থান করেন। তিনি
এসে যমুনার ধারে বসে ধ্যানমগ্ন হন। সেই ধ্যানমগ্ন অবস্থায় একদিন তিনি দেহত্যাগ করেন। ভগবান গাঙ্গুলির মৃত্যুর পর তৈলঙ্গ স্বামী লোকনাথ আর বেণী মাধবকে নিয়ে বিদেশে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তারপর তারা পায়ে হেঁটে সাইবেরিয়া, চীন পর্যন্ত যান। চীন থেকে তৈলঙ্গ স্বামী উদয়াচলের উদ্দেশ্যে রওনা দেন। বেণী মাধব আর লোকনাথ নিম্নবঙ্গে এসে পৌঁছান। তারা চন্দ্রনাথ পাহাড়ে গিয়ে ওঠেন। চন্দ্রনাথের সমস্ত তীর্থ শেষ করে বেণী মাধব চলে যান কামাখ্যা, আর লোকনাথ ব্রহ্মচারী চন্দ্রনাথের পাশ দিয়ে দাউদকান্দি এসে পৌঁছান। তারপর সে তিব্বত পাহাড় থেকে বেণী মাধব চলে যান কামাখ্যা মন্দিরে, আর লোকনাথ ব্রহ্মচারী সীতাকুণ্ডর পথ দিয়ে জঙ্গলের মধ্য দিয়ে নিম্নভূমিতে চলতে থাকেন। একদিনের শুটিংয়ে আমার মোট খরচ হলো 60,000 টাকা। আমি নেগেটিভ ডেভেলপে দিয়ে এলাম। আর এই যে 60,000 টাকা, তার মধ্যে অনিল মুখার্জির 20,000, নিশিদার 4,000, আর 10,000 টাকা আমি আমার বদ্দার কাছ থেকে দাঁড় হিসাবে নিলাম। তার কারণ বদ্দা তখন আমাদের পরিবার থেকে সম্পূর্ণ আলাদা থাকে, আলাদা ব্যবসা করে। এবার আউটডোরের শুটিংয়ের পালা। লোকেশন ঠিক হলো 12 দিন। শুটিং করতে 5 দিন লাগবে। তাহলে শুটিংয়ের প্রায় 3 ভাগের 1 ভাগ অংশ শেষ হয়ে যাবে। আমি সকল আর্টিস্ট টেকনিশিয়ানদের শুটিংয়ের ডেট জানিয়ে দিলাম। তারপর গেলাম ঢাকার রায়ের বাজারে মেইন আর্টিস্ট মিজানুর রহমানের কাছে, যে লোকনাথ ব্রহ্মচারী চরিত্রটি করছিল। আমি মিজানুর রহমানের বাড়িতে গেলাম। মিজানুর রহমান হচ্ছে যে লোকনাথের ক্যারেক্টারটি করছিল, সেই লোকনাথের বাড়িতে গেলাম, রায়ের বাজার। বাড়িতে মানুষ ছিল। আমি মিজানের বাড়িতে গিয়ে অনেকটা হতাশ হলাম। আমি ওকে শুটিংয়ের ডেট জানালাম, কিন্তু সে বলল সেই তারিখে সে শুটিং করতে পারবে না। আমি অবাক হলাম, কখনো তো এরকম করে কথা বলে না ও। তারপর আমি জানতে চাইলাম, তাহলে তুমি বলো কবে নাগাদ ডেট দিতে পারবে, যেদিন তুমি শুটিংয়ে যেতে পারবে, আমি সেই ডেট অনুযায়ী শুটিং কল করব। সে বলল না। সে একবার মানুর দিকে একবার আমার দিকে তাকালো। মানু কখনো ওর দিকে এবং কখনো মাটির দিকে তাকালো। আমি বুঝতে পারলাম একটা কিছু চলছে ওদের মধ্যে। কিছুক্ষণ বাদে মিজানুর আমাকে বলল যে আমি ডেট বের করে আমি মানুকে জানিয়ে দিব, মানু আপনাকে জানিয়ে দিবে 2-1 দিনের মধ্যে। আমি বললাম ঠিক আছে, তুমি মানুকে জানিয়ে দিও 2-1 দিনের মধ্যে, আমি সেই অনুযায়ী ডেট কল করব বলে আমি চলে এলাম। বুঝতে পারলাম সে মোটেই সুবিধাজনক নয়। একটা কিছু তালগোল সে পাকাচ্ছে, যেটা মানুও জানে। আমি যখন মিজানের বাড়ি থেকে ফিরছিলাম, তখন মানু আমার সাথে আসছে। তো মানু আমাকে যেটু বলতে চাইলো সেটা হচ্ছে যে ও পয়সার জন্য আপত্তি করছে, এই পয়সায় পোষাচ্ছে না, পয়সা বাড়াতে হবে। যাই হোক, আমি তো তখন ওকে বললাম, আমি তখন মানুকে বললাম, আমি তো ওকে 500 টাকা করে দিয়েছি এবং এটা তো আগেও বলেছি ওকে, তুমি আমার কাছ থেকে 500 টাকা করে পার ডে পাবে। তখন তো সে রাজি হয়েছে, কাজও করেছে। এখন কেন? 1 দিন, 2 দিন, 3 দিন আমি অপেক্ষা করলাম, মানু আমাকে কোনো খবর দিল না। বাধ্য হয়ে 4র্থ দিন আমি মানুর ফ্ল্যাটে যাই, গিয়ে জানতে চাই যে
মিজান কি বলেছে। মানু তখন বলল, এই কদিন মিজান তার সাথে দেখাই করেনি। আমি বুঝতে পারলাম যে এদের দুজনের মধ্যেই একটা ঘাপলা আছে, যেটাকে সহজ ভাষায় ব্ল্যাকমেইল বলা চলে। আমি বুঝতে পারলাম, তাই শুটিং বন্ধ করে দিলাম। বাকি যাদের কল করা হয়েছিল ডেটে, সেদিন তাদেরও জানিয়ে দিলাম যে আপাতত শুটিং বন্ধ। তখন লোকনাথ ব্রহ্মচারীর চরিত্রের পাল্টি মারা আমাকে ভীষণ মানসিক চাপের মধ্যে ফেলে দিয়েছিল। আমার মনে হচ্ছিল ছবিটা বোধহয় আর হবেই না। তখন আমার মনে হচ্ছিল কেবল রাজেন্দ্র নারায়ণের কথা, যাকে লোকনাথ ব্রহ্মচারী একটা ছবিও তুলতে দিতে চাইছিলেন না। তখন অনেক ভক্তগণই আমাদের ওই কথা মনে করিয়ে দিচ্ছিল, বারবার বারণ করছিল আমরা যেন ছবিটা না করি, তাহলে আমাদের বিপদ আছে। আমি কারো কথাই শুনিনি, ছবি চালিয়ে গেছি। কিন্তু আমার মনেও একটা ভীষণ ভয় ছিল। তারপর একটা একটা করে বেশ কিছু বিপদের ঘটনা আমার সামনে এলো। এতে করে আমি আরো ভীষণ ঘাবড়ে যাই। আমার মনে হচ্ছিল ছবিটা বোধহয় বন্ধ করে দেওয়াই ভালো। আমার মনে হচ্ছিল, তবে কি লোকনাথ ব্রহ্মচারীর রোষানল শুরু হয়ে গেল? যাই হোক, আমি ছবি বন্ধ করিনি, চালিয়ে গেছি। সেসব বিপদের কথা, বিপদের ঘটনার কথা আমি যথাসময়ে সব বলব। এই শুটিং বন্ধ নিয়ে নিশিদার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়। নিশিদা বলতে চান যে শুটিং বন্ধ হয়ে গেলে এটা অনিল মুখার্জি যদি জানে, তখন তিনি ব্যাপারটা ভালো চোখে দেখবেন না, অতএব কাজটা ঠিক হবে। যার ফলে আমি অন্তত 5-6 দিন নিশিদার চেম্বারে যাইনি এবং অন্য হয়ে আর্টিস্ট করতে লাগে লোকনাথ ব্রহ্মচারী চরিত্রের জন্য। সবচেয়ে বড় যে টেনশনটা আমার ছিল সেটি হচ্ছে যে 4 ভাগের 1 ভাগ শুটিং মিজানকে নিয়ে করেছি, সেটি বাদ যাবে বা ফেলে দিতে হবে, এটাই ছিল বড় চিন্তা। এবার একটু লোকনাথ ব্রহ্মচারীর জীবনীতে আসা যাক। লোকনাথ যখন সীতাকুণ্ডুর পাশ দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখতে পান জঙ্গলে আগুন লেগেছে। আগুনের খানিকটা দূরে একটি গাছের নিচে বসে এক জটাধারী সন্ন্যাসী ধ্যান করছে। লোকনাথ তার দিব্য ব্রহ্ম শক্তি দিয়ে সেই সন্ন্যাসীকে নিরাপদে নিয়ে আসেন। সেই সন্ন্যাসীর নাম ছিল বিজয় কৃষ্ণ গোস্বামী। তারপর লোকনাথ ব্রহ্মচারী ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে আসে। ভারতের অধিবাসী ডেঙ্গু কর্মকার এক ফৌজদারি মামলায় জড়িত হয়ে সে আদালতের জন্য দাউদকান্দি ছিলেন। তার পরের দিন তার রায়দানের তারিখ। সেই রায়দানের জন্য সে খুব চিন্তিত, বিধ্বস্ত ছিলেন যে রায়ে কি হয়। তখন তার সাথে দেখা হয় লোকনাথ ব্রহ্মচারী তাকে বিমর্ষ, চিন্তিত অবস্থায় দেখে তাকে জিজ্ঞেস করে। ডেঙ্গু কর্মকার তাকে তার মামলার সবকিছু খুলে বলেন। শুনে লোকনাথ ব্রহ্মচারী বলেন যে তুই চিন্তা করিস না, নিশ্চিন্তে থাক, আমি কাল সাক্ষী দিতে যাব। এ পর্যন্ত আমি যে ঘটনাগুলো বললাম তাতে করে এটা প্রমাণ হয় না যে লোকনাথ ব্রহ্মচারী একজন বিপজ্জনক মহাসাধক। তবে ঘটনা শুরু হয়েছে। আমি এখনো মূল ঘটনাতে যাইনি, যেতে পারিনি। তবে গল্পের সুবিধার জন্য এখানে
একটা ঘটনার কথা বলব। আমার বড়দা যে আমাকে 10,000 টাকা ধার দিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারীর শুটিংয়ের জন্য, সে বড়দা ছবির শেষ পর্যন্ত আমাকে মোট 45,000 টাকা দিয়েছিলেন। আর সে বড়দা ছবি রিলিজ হওয়ার 1 বছরের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কারণ কি? বড়দার তো কোনো হাই ব্লাড প্রেশার ছিল না, বড়দার তো কোনো সুগার ছিল না, হার্টে কোনো প্রবলেম ছিল না। তবে আমার মনে হচ্ছিল এই জন্য লোকনাথ ব্রহ্মচারী দেয়। তার কারণ বড়দা একটা লোভে পড়েছিল যে এই ছবিতে প্রচুর ব্যবসা হবে, ব্যবসা হলে ও যা ঢালবে সেটা সুদে আসলো দ্বিগুণ ও ফেরত পাবে। এই লোকটা আমি দেখিয়েছিলাম ছবির জন্য, সত্যি কথা ছিল না। আর সেই আমার পাপে বড়দাকে অকালে চলে যেতে হলো মাত্র 48 বছর বয়সে। সে থেকে আমার ভিতরটা আরো দাউ দাউ করে চলছে যে তবে কি সত্যি সত্যি লোকনাথ ব্রহ্মচারী প্রতিশোধ নিতে শুরু করলো। আমি আস্তে ধীরে সব বলব, একটু ধৈর্য ধরো। আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।